এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2024 এর ইকোনমিক্সের কোয়েশ্চন পেপারটি সলভ করে দেব। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে এবং নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চন পেপারে ফার্স্টে দেওয়া আছে পার্ট এ মানে ক অংশ। আর কোয়েশ্চন নাম্বার 1 এর মধ্যে লেখা আছে আনসার এনি 4 অফ দ্য ফলোইং কোয়েশ্চনস। নিচের প্রশ্নগুলো যে কোনো 4টির উত্তর দাও। সো এগুলো হলো 1 মার্কের কোয়েশ্চন। আর রোমান 1 কোয়েশ্চন নাম্বারে লেখা আছে হোয়াট ইজ ইন্টারমিডিয়েট গুড, মানে মধ্যবর্তী দ্রব্য বলতে কি বুঝো। এই কোয়েশ্চনটি কমন কোয়েশ্চন, কারণ এই কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চনের ভিডিওগুলোতে প্রোভাইড করেছিলাম। সেই কোয়েশ্চনটির আনসার হবে ইন্টারমিডিয়েট গুডস রেফার্স টু দোজ গুডস হুইচ আর ইউজড আইদার ফর রিসেল অর ফর ফার্দার প্রোডাকশন ইন দ্য সেম ইয়ার। আর বেঙ্গলি লেখা আছে যেসব উৎপন্ন দ্রব্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় বা পুনঃবিক্রয়ের জন্য উপস্থিত করার সুযোগ থাকে তাকে মধ্যবর্তী দ্রব্য বলে। সো তোমরা তোমাদের মিডিয়াম মতে আনসারগুলো দেখে নিও। নেক্সট হলো রোমান 2 কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে ইফ এমপিএস ইজ ইকুয়াল টু 1 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমপিসি। যদি এমপিএস এর ভ্যালু 1 হয় তাহলে এমপিসি এর ভ্যালু কত হবে। সো আমাদেরকে এই কোয়েশ্চনটি সলভ করার জন্য এমপিসি এন্ড এমপিএস এর রিলেশনশিপটি জানতে হবে, মানে সম্পর্ক জানতে হবে। সো উই নো দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। সেখানে আমরা ভ্যালু বসিয়ে নেব। সো কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে এমপিএস এর ভ্যালু হলো 1, সেখানে এমপিসি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। সো এই 1টি এই দিকে চলে যাবে, সেখানে হবে এমপিসি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1। সো 1 থেকে 1 সাবট্রাক্ট করলে কত হবে, 0 হয়ে যাবে। তার মানে এমপিসি এর ভ্যালু হবে 0। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হলো রোমান 3 কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে প্রাইমারি ডেফিসিট ইজ ইকুয়াল টু ফিসক্যাল ডেফিসিট মাইনাস কি হবে, মানে প্রাথমিক ঘাটতি ইজ ইকুয়াল টু রাজকোষীয় ঘাটতি মাইনাস ড্যাশ। সো এই ড্যাশের মধ্যে তোমাদেরকে কিছু বসাতে হবে। সো ড্যাশের মধ্যে বসবে যে প্রাইমারি ডেফিসিট ইজ ইকুয়াল টু ফিসক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, মানে সুদ পরিশোধ। সো ড্যাশের মধ্যে তোমাদেরকে বসাতে হবে ইন্টারেস্ট পেমেন্টস বা সুদ পরিশোধ। নেক্সট হলো রোমান 4 এবং এটি হলো এমসিকিউ। সেই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেজার অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণবাচক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নয়। সেখানে ব্যাংক রেট মানে ব্যাংকের হার, এটি হলো পদ্ধতি, মানে পরিমাণবাচক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তারপরেরটিও সেম ওপেন মার্কেট অপারেশন মানে খোলা বাজার প্রক্রিয়া। নেক্সট ভেরিয়েবল রিজার্ভ রেশিও। নেক্সট ডাইরেক্ট কন্ট্রোল মানে পৈতৃক নিয়ন্ত্রণ। সো এটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল নয়, এটি হলো কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মেজার। সেটি হবে সঠিক উত্তর, মানে অপশন নাম্বার ডি। নেক্সট রোমান 5 কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে রাইট ওয়ান মেরিট অফ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, মানে পরিবর্তনশীল বিনিময়ের হারের একটি সুবিধা লেখো। সেখানে আনসারটি হবে ইট এনশিওর স্টেবিলিটি ইন এক্সচেঞ্জ রেট, মানে লেনদেনের সমতা রক্ষা করা। সেটি হলো সুবিধা বা মেরিট। নেক্সট 6 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে হোয়াট ইজ জিডিপি ডিফ্লেটর, মানে জিডিপি সংকোচক কি। সেখানে আনসারটি হবে দ্য রেশিও অফ নমিনাল টু রিয়েল জিডিপি ইজ এ ওয়েল নোন ইন্ডেক্স অফ প্রাইসেস। দিস ইজ কল্ড জিডিপি ডিফ্লেক্টর, মানে সাধারণ এবং প্রকৃত জিডিপির অনুপাতকে জিডিপি সংকোচক বলা হয়। সো নিচে এখানে লেখা আছে যে জিডিপি ডিফ্লেক্টর ইজ ইকুয়াল টু নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি, বা জিডিপি সংকোচক সমান আর্থিক জিডিপি ডিভাইডেড বাই প্রকৃত জিডিপি। নেক্সট আর এখানে 1 মার্কসের কোয়েশ্চন নেই, সো 2 মার্কসের কোয়েশ্চনে চলে যাই। সো কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে লেখা আছে আনসার এনি 5 অফ দ্য ফলোইং কোয়েশ্চনস, মানে নিচের প্রশ্নগুলো যে কোনো 5টির উত্তর দাও। সো এগুলো হলো 2 মার্কসের কোয়েশ্চন। আর কোয়েশ্চন নাম্বার 1 এ লেখা আছে ডিফারেন্সিয়েট বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে মূলধনী বা মূলধন ব্যয় এবং রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য লিখতে হবে। এই কোয়েশ্চনটি কমন কোয়েশ্চন। সেটির আনসার হবে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ইনকার্ড ফর অ্যাকুইজিশন অফ ফিক্সড অ্যাসেটস ফর ইউজ ইন বিজনেস, বা রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ ইনকার্ড ফর রানিং অফ বিজনেস। আর বেঙ্গলি লেখা আছে মূলধনী ব্যয় বলতে সেই সমস্ত ব্যয়কে বোঝায় যেগুলির ফলে সরকারের হাতে নতুন সম্পত্তি আসে বা নতুন সম্পত্তি সৃষ্টি হয়। কিন্তু রাজস্ব ব্যয় বলতে সেই সমস্ত ব্যয়কে বোঝায় যেগুলির ফলে সরকারের ব্যবহারযোগ্য তহবিল হ্রাস পায় কিন্তু সরকারি দায় হ্রাস পায় না। এবং রোমান 2 ডিফারেন্সের মধ্যে লেখা আছে যে অ্যাকুইজিশন অফ ফিক্সড অ্যাসেটস লাইক প্ল্যান্ট এন্ড মেশিনারি, পিসেস অফ ল্যান্ড, বিল্ডিংস এটসেট্রা আর এক্সাম্পল অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হোয়ার ইজ রেন্ট, স্যালারিজ, পাওয়ার, ফুয়েল, শিপমেন্ট, ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন এটসেট্রা আর এক্সাম্পল অফ রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে সরকারি ঋণ পরিশোধের জন্য কোনো অর্থ ব্যয় করা হচ্ছে মূলধনী ব্যয়ের উদাহরণ। অন্যদিকে সরকারি কর্মচারীদের বেতন দিতে সরকারের যে ব্যয় হয় সেটি হলো রাজস্ব ব্যয়ের উদাহরণ। সেগুলো তোমরা লিখতে পারবে। নেক্সট কোয়েশ্চন চলে যাই। সো নেক্সট হলো রোমান 2 কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ হাই পাওয়ার্ড মানি, মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রার উপাদানসমূহ কী কী হবে। সেখানে আনসারটি হবে যে কারেন্সি হেল্ড বাই পাবলিক এন্ড ক্যাশ রিজার্ভস উইথ ব্যাংক, মানে জনগণের কাছে থাকা মুদ্রা এবং ব্যাংকের কাছে থাকা নগদ মুদ্রা। সো এগুলো হবে কম্পোনেন্টস, মানে উপাদান হাই পাওয়ার্ড মানি এর।
নেক্সট রোমান 3 কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হোয়াট আর দ্য ট্রানজ্যাকশনস দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট, মানে পরিশোধের সমতার মূলধনী হিসাবে কী কী বিষয় অন্তর্ভুক্ত হয়ে থাকে। সেটির আনসার হবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টস, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টস, এক্সটার্নাল বরোয়িংস অ্যান্ড এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, মানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, বৈদেশিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ এবং বৈদেশিক সহায়তা। সো এগুলো হলো ব্যালেন্স অফ পেমেন্টসের ক্যাপিটাল অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনস। নেক্সট হলো রোমান 4 কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ডিফাইন পার্সোনাল ইনকাম অ্যান্ড পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, মানে ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের সংজ্ঞা লেখো। এই কোয়েশ্চনটি কমন কোয়েশ্চন। সেখানে সংজ্ঞাটি হবে যে পার্সোনাল ইনকাম ইজ দ্য সাম টোটাল অফ অল দ্য ইনকামস দ্যাট আর অ্যাকচুয়ালি রিসিভড বাই হাউস হোল্ডস ফ্রম অল দ্য সোর্সেস, মানে পরিবার ও ব্যবসায়ের প্রতিষ্ঠানসমূহ যে আয় উপার্জন করে সেই আয়ই হলো ব্যক্তিগত আয়। এবার নেক্সটে পার্সোনাল ডিসপোজেবল ইনকামটি হলো যে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম রেফার্স টু দ্যাট পার্ট অফ পার্সোনাল ইনকাম হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যাভেলেবল এট দ্য ডিসপোজেবল অফ হাউস হোল্ডস, সরকারকে কর প্রদান করার পর ব্যক্তিগত আয়ের যতটুকু অবশিষ্ট থাকে তাকে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বলে। নেক্সট হল কোয়েশ্চন নম্বর 5 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে অ্যাজ এ রিজাল্ট অফ ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট বাই ₹125 crores ন্যাশনাল ইনকাম ইনক্রিজড বাই 500 crores, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য মাল্টিপ্লায়ার, মানে বিনিয়োগ 125 কোটি টাকা বৃদ্ধির ফলে জাতীয় আয় 500 কোটি টাকা বৃদ্ধি হয়, গুণকের মান নির্ণয় করতে হবে। সো আমরা জানি গুণক বা মাল্টিপ্লায়ারকে আমরা কে দিয়ে ডিনোট করি। সো কে ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই ডিভাইড ডেল্টা আই। সেখানে ডেল্টা ওয়াই হলো চেঞ্জ ইন ইনকাম, মানে আয়ের পরিবর্তন, এবং ডেল্টা আই হলো চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগের পরিবর্তন। সেখানে ইনকাম দেওয়া আছে 500 crores এবং ইনভেস্টমেন্ট দেওয়া আছে 125 crores। সেখানে আমরা ভ্যালু বসিয়ে নেব। সো ডেল্টার ওয়াই এর জায়গায় আমরা লিখব 500 এবং ডেল্টা আই এর জায়গায় আমরা লিখব 125। সেখানে যদি ক্যান্সেল আউট করা হয় তাহলে 125 500-এর মধ্যে 4 বার ডিভাইড হবে, সো আনসারটি হয়ে যাবে 4। সেখানে গুণকের মান হলো 4 বা মাল্টিপ্লায়ারের মান হবে 4। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে ডিস্টিংগুইশ বিটুইন স্টক অ্যান্ড ফ্লো, মানে মজুত এবং প্রবাহের মধ্যে পার্থক্য দেখাও। এই কোয়েশ্চনটি ইজি কোয়েশ্চন। সেখানে পার্থক্যগুলো হবে যে স্টক ভেরিয়েবল রেফার্স টু দ্যাট ভেরিয়েবল হুইচ ইজ মেজার্ড এট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, অন দ্য আদার হ্যান্ড ফ্লো ভেরিয়েবল রেফার্স টু দ্যাট ভেরিয়েবল হুইচ ইজ মেজার্ড ওভার এ পিরিয়ড অফ টাইম। আর স্টক ইজ এ স্ট্যাটিক কনসেপ্ট বাট ফ্লো ইজ এ ডাইনামিক কনসেপ্ট। আর বেঙ্গলি লেখা আছে যে সকল পরিমাণের মাপ একটি নির্দিষ্ট সময়সীমার জন্য গ্রহণ করা হয় সেই পরিমাণসমূহ হলো প্রবাহ। অন্যদিকে যে সকল পরিমাণের মাপ প্রতিটি সময়বিন্দুর সঙ্গে জড়িত হয়ে থাকে সেই পরিমাণসমূহ হলো মজুদ। আর এক্সাম্পলে লেখা আছে আয়, উৎপাদন, লাভ প্রভৃতি পরিমাণসমূহ হলো প্রবাহের উদাহরণ, কিন্তু যন্ত্রপাতি, পরিমাণ, আশপাশের পরিমাণ হলো মজুদের উদাহরণ। সেগুলো লিখলেই হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে রাইট এনি 2 ইমপ্লিকেশনস অফ রেভিনিউ ডেফিসিট, রাজস্ব ঘাটতি যে কোনো দুটি প্রভাব উল্লেখ করো। সেখানে প্রভাবগুলো হবে যে ইনফ্লেশনারি স্পাইরাল এ ন্যাশনাল ডেট ইনক্রিজেস, মানে সরকারের দায় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি। সেই দুটি হবে প্রভাব, মানে ইমপ্লিকেশনস। সেইগুলো হলো পার্টে মানে ক অংশের 1 মার্কের এবং 2 মার্কসের শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সট পার্টেতে 3 মার্কস থেকে আপ টু 6 মার্কস পর্যন্ত লং কোয়েশ্চনগুলো দেওয়া আছে, এগুলো তোমরা নিজেই দেখে নিও। সো নেক্সট পার্ট বিতে আর কতগুলো শর্ট কোয়েশ্চন দেওয়া আছে, এগুলো আমরা দেখে নেই। সো নেক্সট পার্ট বি মানে অংশ স্টার্ট হয়েছে 6 নম্বর কোয়েশ্চন থেকে। সো 6 নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে আনসার এনি 4 অফ দ্য ফলোইং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলো যে কোনো 4টির উত্তর দাও। সেগুলো হলো 1 মার্কের কোয়েশ্চন। আর 1 কোয়েশ্চন নম্বরে লেখা আছে যে হোয়াট ইজ আন্ডার ডেভেলপড ইকোনমি, মানে উন্নত অর্থনীতি বলিতে কী বুঝো। সেটির আনসার হবে যে আন্ডার ডেভেলপড ইকোনমি মিনস দ্যাট হ্যাভ লো পার ক্যাপিটা ইনকাম, a high rate of unemployment, a high growth rate of population, low rate of production, and there is also a difference between the rich and the poor. আর বেঙ্গলি লেখা আছে অনুন্নত অর্থনীতি হলো এমন অর্থনৈতিক বৈশিষ্ট্য যেখানে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতিবাজ ও অদক্ষ প্রশাসন, ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা, মন্তর বিনিয়োগ, মন্তর শিল্পায়ন, কৃষির উপরে নির্ভরশীলতা প্রভৃতির অবস্থা বিরাজ করে। সেটি আনসার লিখলেই হবে। নেক্সট কোয়েশ্চন চলে যাই। সো নেক্সট 1 2 কোয়েশ্চন লেখা আছে যে ইন হুইচ ইয়ার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে WTO ওয়াজ ফর্মড, বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে গঠন করা হয়েছিল। আনসারটি হবে 1995 সালে। সেটি হলো কারেক্ট উত্তর। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে রাইট দ্য ফুল ফর্ম অফ SHG, মানে SHG সম্পূর্ণ রূপটি লিখতে হবে। সেখানে সম্পূর্ণ রূপটি হবে S হয়ে যাবে সেলফ, H হয়ে যাবে হেল্প, আর G হয়ে যাবে গ্রুপ, মানে সেলফ হেল্প গ্রুপ। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে রাইট এনি 1 অবজেক্টিভ অফ নীতি আয়োগ, মানে নীতি আয়োগের একটি উদ্দেশ্য লিখতে হবে। সেখানে আনসারটি হবে যে ফস্টার কোঅপারেটিভ ফেডারালিজম, মানে জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার হিসাবে রাখার জন্য সমস্ত রাজ্যের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি একটি যৌথ দৃষ্টিভঙ্গিকে অন্তর্ভুক্ত করা এবং উন্নত করা।
সেটি হলো অবজেক্টিভ মানে উদ্দেশ্য। তারপরে কোয়েশ্চেন লিখে আছে, মানে এটি হলো এমসিকিউ কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে গোল্ডেন রেভলিউশন ওয়াজ রিলেটেড টু, মানে সোনালী বিপ্লবের সঙ্গে জড়িত ছিল। সেখানে আনসারটি হবে হর্টিকালচার প্রোডাকশন, আর বেঙ্গলি হবে উদ্যান শস্য উৎপাদনের সঙ্গে, সেটি হবে সঠিক উত্তর। তারপরে কোয়েশ্চেন লিখে আছে যে ডিফাইন প্রাইভেটাইজেশন, মানে ব্যক্তিগতকরণের সংজ্ঞা লেখো। সো আনসারটি হবে যে প্রাইভেটাইজেশন ইজ দ্য প্রসিজিওর অফ ট্রান্সফারিং অ্যান ইন্ডাস্ট্রি অর এন্টারপ্রাইজ ফ্রম দ্য পাবলিক টু দ্য প্রাইভেট সেক্টর, মানে সরকারি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধীনে থাকা প্রতিষ্ঠানসমূহ বেসরকারি খণ্ডে খুলে দেওয়ার নীতিটি হলো ব্যক্তিগতকরণ। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 এর মধ্যে 2 মার্কসের শর্ট কোয়েশ্চন দেওয়া আছে। সো প্রথমে লেখা আছে মেনশন টু নন ইনস্টিটিউশনাল সোর্সেস অফ রুরাল ক্রেডিট, মানে গ্রাম্য ঋণের দুটি অনানুষ্ঠানিক উৎসের নাম লিখো। সেখানে আনসারটি হবে যে মানি লেন্ডার্স, ট্রেডার্স, রিলেটিভস অ্যান্ড ল্যান্ড ওনার্স, মানে গ্রামীণ মহাজন, ব্যবসায়ী, আত্মীয় স্বজন, ভূস্বামী, যে কোনো দুটি লিখলেই হবে। তারপরে কোয়েশ্চনে চলে যাই। সো নেক্সট রোমান টু কোয়েশ্চন, এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে রাইট টু লং টার্ম গোলস অফ 5-year প্ল্যান অফ ইন্ডিয়া, তার মানে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা দুটি দীর্ঘমেয়াদী লক্ষ্য লিখতে হবে। সেখানে দুটি লক্ষ্য মানে গোলস হবে মডার্নাইজেশন অ্যান্ড সেলফ রিলায়েন্স, মানে আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতা, সেই দুটি হলো গোল মানে লক্ষ্য। তারপরে কোয়েশ্চন লিখে আছে মেনশন টু টাইপস অফ আনএমপ্লয়মেন্ট প্রিভেলেন্ট ইন দ্য এগ্রিকালচার সেক্টর ইন ইন্ডিয়া, ভারতে কৃষিখণ্ডে প্রচলিত 2 প্রকার বেকারত্বের সমস্যার উল্লেখ করো। সেখানে আনসারগুলো হবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, মানে ছদ্মবেশী বেকার, আর সিজনাল আনএমপ্লয়মেন্ট, মানে ঋতুজনিত বেকার। তারপরে কোয়েশ্চন লিখে আছে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার, মানে ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের গুরুত্ব কী হবে। সেখানে আনসারগুলো হবে যে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, মানে কৃষি উন্নয়ন, অ্যান্ড রুরাল ইনকাম জেনারেশন, মানে গ্রামীণ আয় উৎপাদন, সেটি হবে আনসার। তারপরে কোয়েশ্চন লিখে আছে যে রাইট টু পজিটিভ ইফেক্টস অফ এলপিজি পলিসিস ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতিতে এলপিজি নীতির দুটি ধনাত্মক প্রভাব উল্লেখ করো। সো এখানে আনসারটি হবে যে ইনক্রিজড ইকোনমিক গ্রোথ, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, আর ইমপ্রুভড প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি, মানে উন্নত উৎপাদনশীলতা এবং দক্ষতা, সো এটি হবে আনসার। তারপরে কোয়েশ্চন লিখে আছে যে রাইট টু মেরিটস অফ গ্লোবালাইজেশন, মানে গোলকীকরণের দুটি সুবিধা উল্লেখ করো। সো এখানে আনসারটি হবে যে গ্লোবালাইজেশন হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, মানে বিশ্বায়ন অনুন্নত দেশগুলোর উন্নয়নে সাহায্য করে, আর গ্লোবালাইজেশন এনকারেজেস ফ্রি ট্রেড এমং নেশনস, মানে বিশ্বায়ন দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করে। তারপরে কোয়েশ্চনের মধ্যে লিখে আছে যে মেনশন টু অবজেক্টিভস অফ ডিসইনভেস্টমেন্ট, মানে নিবৃণিয়োগের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। সেখানে আনসারটি হবে টু ইমপ্রুভ পাবলিক ফাইন্যান্সেস, টু ইন্ট্রোডিউস কম্পিটিশন অ্যান্ড মার্কেট ডিসিপ্লিন, আর টু এনকারেজ এ উইডার শেয়ার অফ ওনারশিপ, আর্থিক উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টি করা, এবং এটি একটি দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রেখে সামাজিক ও আর্থিক অবস্থা উন্নত করতে সাহায্য করে। সো এগুলো হবে ডিসইনভেস্টমেন্টের অবজেক্টিভস। সো এই ছিল পার্ট বি, মানে হ অংশের 1 মার্কের এবং 2 মার্কসের শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সট 3 মার্কস থেকে আপ টু 6 মার্কস পর্যন্ত এখানে লং কোয়েশ্চন দেওয়া আছে, এগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও, এবং এই কোয়েশ্চনটির পিডিএফ লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে তোমাদের ডিভাইসে সেভ করে নিও। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।